শেখ হাসিনা সরকারের আমলের 15.5 বছরে নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে রাজনীতিতে জড়িয়েছে, সেখান থেকে তাদের বের করে সংস্কার করা কঠিন হবে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এ বিষয়ে কথা বলতে সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি তাসনিম মহসিন। সঙ্গে আছে আমি রবিউল রাজু। তাসনিম মহসিন, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ রাজু। শুরুতেই জানতে চাই, হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে কি কি বিষয় উঠে এসেছে? হিউম্যান রাইটস ওয়াচ মূলত এটি একটি নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন। দীর্ঘদিন ধরে ওরা গিয়ে আপনার মানবাধিকার, বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মূলত গিয়ে কাজ করে থাকে। এশিয়াতে এই সংস্থাটির প্রতিবেদন প্রায় প্রকাশ হতে ভারত নিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। সো 5 আগস্টের পরে, এবং ইনফ্যাক্ট বিগত সরকারের আমলে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেগুলো নিয়ে অনেক রিপোর্ট করেছে। বারবার করে সরকারকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোন কোন জায়গায় আসলে মানুষের অধিকার আসলে ক্ষুণ্ণ হচ্ছে। সো যেটা হয়েছে যে 5 আগস্টের পরে বাংলাদেশের এই যে একটা রিফর্ম বা একটা সংস্কারের যে ধারা চলছে, এই ধারাটাকে সাপোর্ট করার জন্য মূলত গিয়ে যেহেতু তারা মানবাধিকার নিয়ে কাজ করে, কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করলে বাংলাদেশের মানুষের মানবাধিকার আসলে সুনিশ্চিত হতে পারে, সেই বিষয়গুলোকে মূলত গিয়ে তারা তাদের প্রতিবেদনে তুলে নিয়েছে। তারা প্রতিবেদনটার নাম দিয়েছে আফটার দ্য মনসুন রেভলিউশন। এই যে বর্ষার যে অভ্যুত্থান, বর্ষার পরের যে বর্ষার সময় যে বিপ্লবটি হলো, তার পরের মানবাধিকারের পরিস্থিতিটা আসলে কি এক। আর এই যে আমাদের দেশের মানবাধিকারের যে সংস্কার এই মুহূর্তে চলছে, মানবাধিকার নিশ্চিত করার, তো সেইটা নিশ্চিত এবং এটা টেকসই করতে কি কি আসলে করতে হবে, সেই সুপারিশগুলো তাদের মূলত প্রতিবেদনে উঠে এসেছে। এখানে র্যাব বিলুপ্তির বিষয়ে আসলে উঠে এসেছে। আসলে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে প্রতিবেদনে কেন? এটা আপনি দেখবেন যে আমাদের রিসেন্টলি গুম কমিশন, তারাও কিন্তু গিয়ে র্যাবকে বিলুপ্ত করার জন্য একটা সুপারিশ করেছে, বাংলাদেশের কমিশন যেটা। আর হিউম্যান রাইট ওয়াচের সাথে গতকালকে আমি মূলত গিয়ে হিউম্যান রাইট ওয়াচের যে এশিয়ার যে ডিরেক্টর আছে এলেইনা, এবং এই পার্টিকুলার রিপোর্টটি যিনি তৈরি করেছেন, আপনার সিনিয়র রিসার্চার হিউম্যান রাইট ওয়াচের জুলিয়া, দুজনের সাথেই গিয়ে আমি দীর্ঘ সময় ধরে কথা বলেছি। তো তাদের কথা গিয়ে যে র্যাব এমন একটি বাহিনী, এই বাহিনীটিকে আপনি কোনোভাবেই আসলে ঠিক পর্যায়ে বা এদের র্যাবের ম্যান্ডেটটাই আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যে তাকে সরকার থেকে যেই টাস্ক বা যেই কাজ দেওয়া হবে সেটা তার করতে বাধ্য। তার ম্যান্ডেটটাই আসলে এইভাবে করে তৈরি করা হয়েছে। ফলে যে এই বাহিনীকে গভর্নমেন্ট, যে গভর্নমেন্টই আসবে, সে যদি তাকে যেই টাস্ক দিবে সেটা সে করতে বাধ্য। তো এমন একটি বাহিনী, তার কোনো ডুজ অ্যান্ড ডোন্ট আসলে নাই। একটুক করতে পারবে, একটুক করতে পারবে। মানবাধিকার রক্ষায় আসলে তাকে কতটুক সে আসলে আগাইতে পারবে, কতটুক সে শক্তি প্রয়োগ করতে পারবে বা বল প্রয়োগ করতে পারবে, এটা কোনো সুনির্দিষ্ট মাত্রা আসলে তাদের দেওয়া নেই। তো ফলে এই কারণটাকে তারা গিয়ে মূলত গিয়ে সামনে এনেছে। এবং পূর্বের যে ইতিহাস আছে র্যাব গঠন হওয়ার পর থেকে তাদের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী যে প্রচুর মানুষকে গিয়ে বিচার বহির্ভূত হত্যা এবং গুমের মতো ঘটনা, বা আয়নাঘরের যে প্রচলন, যেটি এখন আমরা সবাই জানি যে আয়নাঘরে নিয়ে আসলে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। তো সেই জিনিসগুলোকে তারা গিয়ে বিভিন্ন সময় তাদেরই প্রতিবেদনে তারা ফুটিয়ে তুলেছে। সো এই কারণগুলোকে, এবং যে সরকারি থাকুক না কেন, সেটা গিয়ে আপনার যেই পলিটিক্যাল পার্টি গভর্নমেন্টের গিয়ে আপনার থাকুক না কেন, তারা র্যাবকে গিয়ে অপোনেন্ট যারা আছে, বিরোধী দল, বিরোধী মত দমনে এবং হয়রানিতে আসলে ব্যবহার করেছে এখন পর্যন্ত র্যাবের ইতিহাসে। প্লাস তাদের কথা গিয়ে যে এই বাহিনীটিকে কোনোভাবে মানবাধিকারের যে ট্রেনিং, বিভিন্ন দাতা দেশগুলো গিয়ে র্যাবকে বিভিন্ন ধরনের ট্রেনিং, জঙ্গিবাদ মোকাবেলা থেকে শুরু করে সাইবার ট্রেনিং থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং মূলত দিয়ে থাকে। ইভেন তাদেরকে গিয়ে মানবাধিকারেরও ট্রেনিং দেওয়া হয়েছে, একটা মানুষের অধিকার রক্ষা করে কিভাবে আপনি আইন শৃঙ্খলা প্রয়োগ করবেন। তো সেই জায়গাতেও তারা আসলে তাদের এটাকে কি বলা যায়, তার যে ভূমিকা, সেই ভূমিকাটি সবসময় আসলে বিতর্কিতই থেকে গেছে। বিষয়টি এমন না যে র্যাবের অফিসাররা গিয়ে আসলে কম্পিটেন্ট না,
মানে বাংলাদেশের প্রবাবলি বিভিন্ন বাহিনীর থেকে আসা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসারদেরকে নিয়ে র্যাবকে গঠন করা হয়, কিন্তু র্যাবের ম্যান্ডেটটাই আসলে এরকম। এইটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার মানে মানবাধিকার রক্ষা করা নিয়ে একটা প্রশ্নের সম্মুখীন আসলে থেকে যেই কারণটা, এটা হচ্ছে গিয়ে পুরাটাই হিউম্যান রাইট ওয়াচের কথা। তো যেই কারণে তারা বলছে যে র্যাবকে আসলে বিলুপ্ত করা উচিত। তাসনিম মহসিন, এখানে আরো একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে কাঠামোগত সংস্কার ছাড়া বলা হচ্ছে বৃথা যেতে পারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি। আসলে এই বিষয়ে বিস্তারিত কি বলবেন? এই বিষয়টি মূলত তারা হিউম্যান রাইট ওয়াচ যেটা বলার চেষ্টা করছে যে বাংলাদেশে 5 আগস্টের পরে, 5 আগস্ট আসলে হয়েছিল কেন? দীর্ঘদিন ধরে মানুষ হচ্ছে গিয়ে নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছিল। পিপল ওয়ার সাপ্রেসড বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য অথরিটি। সেই জায়গার থেকে মানুষ হচ্ছে গিয়ে একটা সময় গিয়ে সেটি আর নিতে পারেনি, যার ফলে 5 আগস্টের এই অভ্যুত্থান বা এই বিপ্লব যেই বলি তার আসলে জন্মটি হয়েছে। তো 5 আগস্টের মূল স্পিরিটটা ছিল মানুষের অধিকারকে হচ্ছে গিয়ে নিশ্চিত করা। তো 5 আগস্টের পরে আমরা যেটা দেখেছি যে মানুষের অধিকার কতটুকু আসলে নিশ্চিত হয়েছে, এটা একটু প্রশ্ন থেকেই যায় আমাদের। যেমন 5 আগস্টের পরে আমরা দেখেছি বিভিন্ন অজ্ঞাতনামা আসামিকে হচ্ছে গিয়ে মামলা করা হচ্ছে। এর ফলে কি হয়, আপনার বিরোধী দল বা বিরোধী মত বা যে কোনো মানুষকে আপনার আইনশৃঙ্খলা বাহিনী যদি হয়রানি করতে চায়, সে হয়রানির সুযোগটি আসলে থেকে যায়। সো ফলে যেইটা আমরা হচ্ছে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছি যে ওই গায়েবী মামলা, যেটাকে আমরা মূলত বলে থাকি, তো কোনো ঘটনা ঘটেনি মামলা হয়ে গেছে, বা হচ্ছে গিয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা হচ্ছে, বা হচ্ছে গিয়ে দিনের পর দিন রিমান্ডে হচ্ছে। যেমন মানে আমাদের এখানে সাংবাদিকদেরই দেখেছি যে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার করা হচ্ছে। তারা আসলে কি মানবতা বিরোধী অপরাধ করেছে, মানে এত গুরুতর অপরাধ করেছে, সেটি আসলে প্রশ্ন। মানে এক্স্যাক্ট তারা যে কাজটি করেছে, ভুল দোষ যদি থাকে, সঠিক তদন্ত করে তার সঠিক অভিযোগটি তৈরি করে তারপরে বিচারের সম্মুখীন করার কথা, এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার হিউম্যান রাইট ওয়াচ বলছে। সো ফলে এই যে আমাদের কাঠামোতেই এই যে দেখেন 5 আগস্টের পরেও আমাদের মামলার মধ্যে দেখা গেছে 100 আওয়ামী লীগ নেতার নাম 200 অজ্ঞাতনামা আসামি করা হয়েছে, তাদের নাম আসলে নাই। সো ফলে আমরা তো সেই পুরানো যেই চর্চাটি, সেটি আবার নতুন করে করছি। তাহলে এই 5 আগস্টের মধ্যে দিয়ে যেই মানবাধিকারকে সমুন্নত রাখার যে প্রতিজ্ঞা বা যে প্রচেষ্টা এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আছে বা ছিল, সেটি তো আসলে হারিয়ে যাচ্ছে। প্রফেসর ইউনূস পুরা জাতিকে বলছেন যে আমরা মানবাধিকার রক্ষা করব, কিন্তু তার কর্তৃপক্ষ কিন্তু তার উল্টোটি হচ্ছে গিয়ে করছে। তো সেটাই তারা বলছে যে এটার একটা পুরো কাঠামোগত সংস্কার দরকার। যেমন আপনার আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য একটি আইন আছে, তারা যদি সরল বিশ্বাসে কোনো কিছু করে, ঠিক আছে, তাহলে সেটা তাদের দোষের আওতায় পড়বে না। সে একটি নিপীড়নমূলক কাজ করলো বা কোনো মানুষকে হয়রানি করলো এবং বললো আমি সরল বিশ্বাসে করেছি, এটা কি মানে তুমি যখন একটি সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মচারী, তুমি যখন তোমার বল সাধারণ মানুষের উপর প্রয়োগ করছো, তো তখন তোমাকে হচ্ছে গিয়ে এতটুকু নিশ্চিত হতে হবে যে আমার দ্বারা যাতে কোনো ভুল না হয়। সেই ভুল হলে সেই সাধারণ মানুষের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন তৈরি হয়, তার দেখা গেছে পুরো জীবনের অর্জন শেষ হয়ে যেতে পারে। তো সে একটা ভুল করে যদি বলে আমি এটা সরল বিশ্বাসে করেছি, মানে এটা তো আসলে কোনো কথা হতে পারে। যেমন এই আইনের ধারা তারা বাতিল চাচ্ছে। যেসব আইন মানবাধিকারের সাথে হচ্ছে গিয়ে সাংঘর্ষিক, যেসব ধারা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, সেগুলো তারা বাতিল বা সংশোধনের কথা বলছে। তো তারা বলছে যে পুরো আপনার কাঠামোগত আইনশৃঙ্খলা বাহিনীদের আচরণ কী হবে, কতটুকু বল প্রয়োগ করবে, কোন জায়গায় আসলে কি করতে পারবে, এই পুরো বিষয়টাকে কাঠামোগত যদি সংস্কার আসলে না করা হয়, মানে ইউনূস লেড দিস ইন্টারিম গভর্নমেন্ট, তারা আসলে তাদের যে তারা যে চেষ্টা করে যাচ্ছে একটা কিছু অর্জনে, কিছু অগ্রগতি হয়েছেও, কিন্তু মানে সেটা হয়তো উল্লেখযোগ্য না, কিন্তু চেষ্টাটা যেটা আছে সেটা আসলে বৃথা যাবে। এটাই আসলে মূলত হিউম্যান রাইটস ওয়াচ বলছে। বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীগুলো তারা রাজনীতিতে জড়িয়েছে।
আসলে এই সরকারের বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা কতটা চ্যালেঞ্জ হবে বলে মনে করেন? আচ্ছা, মানে কাঠামোগত সংস্কারের কথা যখন তারা বলছে, এর মধ্যে কিন্তু এই যে বাহিনীগুলোর যে কর্মকর্তারা বা বাহিনীগুলো যে আসলে মানে রাজনীতি বা রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে যখন যেই দল ক্ষমতা আসে সেই দলের মানে পেটোয়া বাহিনী বা কর্মী বাহিনী বা যেভাবে বলি সমর্থকরা আসলে সরকারের বিভিন্ন জায়গায় বসে, এবং এটা যখন আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে যখন এই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা আসলে বসে, সেইটা আসলে বাংলা মানে সেই পার্টিকুলার দেশের মানবাধিকার রক্ষার জন্য আসলে এটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। কী কারণে? কারণ রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে তারা বিরোধী দল বা বিরোধী মতকে দমনের হচ্ছে গিয়ে একটা প্রচেষ্টায় তারা সবসময় লিপ্ত থাকে। তারা চিন্তা করে, ওকে ফাইন, আমি যদি অপোজিশনের কোনো নেতাকে বা কোনো ইয়াকে হয়রানি করতে পারি, করতে পারি, তাহলে আমরা মেডেল পাবো। গত আওয়ামী লীগ সরকারের আমরা দেখেছি যে যত হচ্ছে গিয়ে বিরোধীদের দমন করতে পেরেছে যেই পুলিশ, যে সে যত হাইলাইটেড হয়েছে তারা বেশি ততই পুরস্কৃত হয়েছে। সো ফলে আর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার মানে রাজনৈতিক প্রভাব যখন হচ্ছে গিয়ে একটি বাহিনীর মধ্যে থাকে, তো তখন সেখানে ঘুষ এবং দুর্নীতির আসলে ক্রিয়া থাকে। একটি পুলিশ অফিসারের প্রমোশন, একটি পুলিশ অফিসারের হচ্ছে গিয়ে তার যাবতীয় সুযোগ সুবিধা তখন সেই রাজনৈতিক পলিটিক্যাল মাস্টারের উপর ডিপেন্ড করে। তো তারা বলছে যে রাজনৈতিক দলের সাথে এই যে বাহিনীর যে সম্পৃক্ততা, এইটাকে আলাদা করতে হবে। জুডিশিয়ারির উপরে হচ্ছে গিয়ে রাজনৈতিক দলের যে সম্পৃক্ততা, সেটাকে আলাদা করতে হবে। এক্সিকিউটিভের উপরে ডেফিনেটলি থাকবে। এক্সিকিউটিভ মানে নির্বাহী ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ আপনার পুলিশ বা হচ্ছে র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনী বা জুডিশিয়ারির উপরে যাতে হস্তক্ষেপ করতে না পারে, তাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে যদি আসলে পরিচয়, অ্যাকাউন্টেবিলিটিকে নিশ্চিত করে, ডেফিনেটলি যদি হচ্ছে গিয়ে তাদেরকে সংস্কার করা যায়, সেই ক্ষেত্রে এই রাজনৈতিক প্রভাব আসলে বাহিনীগুলো মুক্ত হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ জুডিশিয়ারিও রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারবে। তাসনিম মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাজু। দর্শক, এই ছিল আজকের সমকালের সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন www.সমকাল.com-এ। ধন্যবাদ।